সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। গণিতের আজকের আমাদের এই এমসিকিউ সিরিজের পাতা নম্বর 6। আমাদের এই ভিডিওটি সাজানো হয়েছে 6 নম্বর পাতা নিয়ে। চলো কথাবার্তা না বলে দ্রুত শুরু করা যাক। তো প্রথমে আমরা পড়ব যে এমসিকিউটা আছে। এখানে লেখা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। এবং এর সঙ্গে আরেকটা প্রশ্ন এখানে লিখে দেওয়া আছে যে যদি একটি বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি বা হ্রাস পাবে, এরকম কথাবার্তা। তার মানে তুমি এই কোশ্চেনটা দেখে বুঝতে পারছো যে এখানে আয়তের দৈর্ঘ্য প্রস্থের পার্সেন্টেজ হ্রাস বৃদ্ধির কথা বলছে। সেক্ষেত্রে আয়তের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে বলছে। আবার বর্গের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাসের কথা বলতে পারে, সেক্ষেত্রে তার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। অর্থাৎ আয়ত এবং বর্গের ক্ষেত্রফল কত পার্সেন্টেজ হ্রাস পাইলো বা বৃদ্ধি পাইলো, এটা তোমাকে বের করতে বলবে। এটা বের করার নিয়ম হলো, প্রথমে তোমাকে আয়ত বলুক আর বর্গ বলুক, দুটারই নিয়ম কিন্তু একই। নিয়মটা কি? নিয়মটা হলো প্রথমে তোমাকে আগে অংশ বের করতে হবে। প্রথমে কি বের করতে হবে বলো তো? অংশ। এখন অংশটা কেমনি বের করবো? অংশ বের করার এই টেকনিকটা এখানে লিখে দেওয়া আছে। তোমাকে যদি বলে আয়তের শতকরা কত পার্সেন্টেজ বৃদ্ধি বা হ্রাস পাবে, এক্ষেত্রে তোমাকে আয়তের নতুন ক্ষেত্রফল আগে বের করা লাগবে। নতুন ক্ষেত্রফল কিভাবে বের করবো আমি টেকনিকটা শেখাচ্ছি। তাহলে নতুন ক্ষেত্রফল -100-এর উপর স্কোয়ার বাই আবার 100-এর উপর স্কোয়ার। ওকে, তাহলে 100 স্কোয়ার এগুলো থাকবে, মাইনাস থাকবে, শুধু নতুন ক্ষেত্রফলটা দিবা আয়তের নতুন ক্ষেত্রফল এখানে দিয়ে আমরা একটা অংশ পাবো। এবং যে অংশটা আমরা পাবো ওই অংশকে আবার 100 দিয়ে গুণ করব। কেন? শেষে শতকরার জন্য গুণ 100 দেবো, এখানে লেখা আছে। তার মানে আমি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে, এই নিয়মটা অ্যাপ্লাই করে যে অংশটা পাবো ওটাকে আবার 100 দিয়ে গুণ দেবো শতকরায় কনভার্ট করার জন্য। এখন প্রশ্ন হলো যে আয়তের জন্য উপরে এই যে -100 স্কোয়ার বাই 100 স্কোয়ার থাকবে, বর্গের জন্য উপরে -100 স্কোয়ার বাই নিচে 100 স্কোয়ার থাকবে। কিন্তু আয়তের নতুন ক্ষেত্রফলটা কেমনে বের করব? বর্গের নতুন ক্ষেত্রফল কেমনে বের করব? তোমরা জানো যে আয়তের নতুন ক্ষেত্রফল বের করার জন্য আমরা ব্যবহার করব দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বর্গের নতুন ক্ষেত্রফল বের করার জন্য আমরা ব্যবহার করব বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার। ওকে, তাহলে একটা কথা মনে রাখবা, আমরা আয়তের নতুন ক্ষেত্রফলের জন্য আমরা কি ব্যবহার করব? আয়তের ক্ষেত্রফল ব্যবহার, আয়তের ক্ষেত্রফল। নতুন ক্ষেত্রফলের জন্য আমরা সূত্র ব্যবহার করব নতুন দৈর্ঘ্য গুণ নতুন প্রস্থ, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ হলো আয়তের ক্ষেত্রফল। আর বর্গের ক্ষেত্রফল আমরা ব্যবহার করব বাহুর দৈর্ঘ্য তার উপর স্কোয়ার, যে কোনো এক বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য তারপর কি বলতো? স্কোয়ার। তাহলে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য তারপর স্কোয়ার করলে আমার বর্গের ক্ষেত্রফল বের হবে, এবং আয়তের ক্ষেত্রফল বের হবে আয়তের কি বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে। চলো একটু আমরা দেখি। তাহলে এই প্রবলেমটাতে আমার কি বলেছে আয়তের দৈর্ঘ্য 20% বৃদ্ধি। আচ্ছা, পার্সেন্টেজের অঙ্কে শুরুর অবস্থায় আমরা ধরে ফেলবো যে আয়তের দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100 শুরুর অবস্থায়। ওকে, চলো তাহলে শুরুর অবস্থায় ধরে ফেলবো যে আয়তের দৈর্ঘ্য ছিল 100 এবং প্রস্থ ছিল কত বলো তো? 100। এবার তুমি চিন্তা করে দেখো কি বলছে এখানে। আমাদের বলছে যে আয়তের দৈর্ঘ্য 20% বৃদ্ধি। এই যে আগে প্রথমে দাগ দিলাম, ঠিক আছে? শুরু করছি আমরা। প্রথমে আমরা এই যে ডাবল বাটনটা দিলাম উপরে নিচে। উপরে প্রথমে নতুন ক্ষেত্রফল। বলো তো আয়তের নতুন দৈর্ঘ্য কত? 20% যদি বৃদ্ধি পায়, তাহলে শুরুতে আমরা ধরছি যে আয়তের দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল কত? 100, কারণ এটা পার্সেন্টেজের রেটে আমরা ধরছি। এখন দৈর্ঘ্য যদি 100 থাকে, প্রস্থ যদি 100 ধরি, এখন দেখো এখন হয়েছে কত? 20% বৃদ্ধি। তার মানে এখন দৈর্ঘ্য হয়ে গেছে, আগে ছিল 100, 20% বৃদ্ধি পাইলে এখন দৈর্ঘ্য হয়ে গেছে, ব্র্যাকেট দিয়ে দিবে নতুন ক্ষেত্রফল, দৈর্ঘ্য হয়ে গেছে 120 গুণন। এখন কোনো মতে প্রস্থ লিখতে পাইলে আমার নতুন ক্ষেত্রফল হয়ে গেল। প্রস্থ কত? প্রস্থতে কী বলেছে বলো তো? প্রস্থ 10% কী পেয়েছে বলো তো? হ্রাস পেলে। তাহলে 100 থেকে 10 হ্রাস পেয়েছে, কমে গেছে। তাহলে 100 থেকে 10 যদি কমে যায়, তাহলে এখন কত আছে বলো তো? প্রস্থ 90 আছে। তাহলে এই 90 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটাই লিখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হলো আমার আয়তের নতুন ক্ষেত্রফল। বাকিগুলো ফিক্সড মুখস্থ, -100 স্কোয়ার বাই 100 স্কোয়ার। তাহলে লিখবো মাইনাস দিলাম, এই যে 100 স্কোয়ার হলো এটা, টিকটিক বাতিকে নিচে নামাইলাম, আবার 100-এর উপর কী দেবো বলো তো? স্কোয়ার দেবো।
সব হয়ে গেছে দেখো। তাহলে আয়তের নতুন ক্ষেত্রফল আমরা বের করে ফেলেছি। ক্ষেত্রফলটা আমরা কেমনে রাখবো বলো তো? ব্র্যাকেটে রাখবো। নতুন ক্ষেত্রফলে কি দৈর্ঘ্য হলো 20% বৃদ্ধি, মানে দৈর্ঘ্য হলো 120 আর প্রস্থ 10% কমে গেছে। তাহলে 100 থেকে 10 কমে গেলে কত? 90। তাহলে 120 গুণ 90, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এটা হলো ক্ষেত্রফল আর বাকি হলো ফিক্সড, -100² / 100²। এবার আমরা কি সমান ক্লিক করলাম। তো সমান ক্লিক করলে যেটা এলো অ্যান্সার গুণ 100 দিবা। কেন দিবা? কারণ ওই মানটাকে, ওটা হলো আমার অংশকে পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ দিতে হবে। উত্তর কত আসছে? 8। তাহলে এই অঙ্কটার উত্তর, এই প্রবলেমটার উত্তর আমার 8%। তাহলে এছাড়া আর অন্য কিছু বললে আমরা বের করতে পারবো। যেমন আয়তের দৈর্ঘ্য যদি বলে 10% বৃদ্ধি, প্রস্থ বলো 10%। দেখো আয়তের বললো দৈর্ঘ্য, দেখি এই প্রবলেমটা পারি কিনা। দৈর্ঘ্য 10% বৃদ্ধি আর প্রস্থ কত বলো তো? প্রস্থ হলো 10%, 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কতটুকু বাড়বে কমবে? চলো দেখি একটু। তাহলে এটা তোমরা দেখবা। দৈর্ঘ্য যদি, তাহলে আমরা কি দিলাম? এই যে বাটন দিলাম। দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য হয়ে গেছে 110 গুণন প্রস্থ যদি আবার 10% কমে তাহলে প্রস্থ হয়ে গেছে কত বলো তো? 90। তাহলে এটাই দৈর্ঘ্য গুণ প্রস্থ। এরপর কি দেবো? মাইনাস মুখস্থ, -100² 100², টিকটিক বাতিকে নিচে নামাইলাম। এখানে আবার 100², 100 কত বলো তো? স্কোয়ার। এবার সুন্দর করে দিলাম, ঠিক আছে। এবার যেটা আইলো অ্যান্সার গুণ কত দেবো বলো তো? অ্যান্সার গুণ কত দেবো? 100। অ্যান্সার গুণ 100 দিলে কত? -1%। আচ্ছা, মাইনাস মানে কি বোঝায়? মাইনাস মানে বোঝায় ক্ষেত্রফল কি হচ্ছে বলো তো? কমছে। এটার উত্তর আমরা পাইলাম। এই প্রবলেমটার উত্তর কত পাইলাম? এই প্রবলেমটার উত্তর পাইলাম -1%। এই মাইনাস মানে হলো ক্ষেত্রফল কি বলো তো? কমেছে। তাহলে ক্ষেত্রফল কমেছে কত পার্সেন্টেজ? 1%। মাইনাসটা আমরা ইগনোর করব, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কমেছে এখানে কত বলো তো? 1%। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই, ওকে। আমরা এর সঙ্গে সঙ্গে একটু বর্গের প্রবলেমটা সলভ করে ফেলি। এখানে বলেছে বর্গের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল। তাহলে এই বর্গের ক্ষেত্র সূত্র একই, বর্গের নতুন ক্ষেত্রফল লাগবে বলো তো? তাহলে বর্গের নতুন ক্ষেত্রফল কী হবে? বর্গের নতুন ক্ষেত্রফল হবে বর্গের বাহুর দৈর্ঘ্যর উপর কী বলো তো? স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য কত? দেখো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বলেছে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি। তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি পেলে? 120 হয়ে গেছে। তাহলে বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার বিয়োগ আগের মতো সূত্র মারবে 100²/100²। সূত্র মেরে দিলে হয়ে গেল। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার। বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার, এটা হলো আমার বর্গের ক্ষেত্রফলের সূত্র। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা ক্যালকুলেটার মারো, এই যে দিলাম। বাহুর দৈর্ঘ্য কত বলো তো? 120। বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার বিয়োগ, কারণ কি বলো তো? 20% বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি মানে কি? 100 ছিল, 20 বৃদ্ধি পেয়ে 120 হয়ে গেছে। আর বর্গের ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল তাহলে কত হবে? বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার, তাহলে 120-এর উপর স্কোয়ার বিয়োগ আবার আগের মতো 100², টিকটিক বাতিলের নিচে নামালাম, আবার 100²। যেটা মারবো এটা পাবো আমরা অংশ। এই অ্যান্সার গুণ আবার 100 মারবো। অংশকে 100 দিয়ে গুণ দিলে 44%। তাহলে এই অঙ্কটার উত্তর আমাদের হলো 44%। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এর পরের প্রবলেমটা আমরা যাই। তার মানে এই ধরনের প্রবলেম আমাদের যদি যায় যে বর্গের এত পার্সেন্ট বৃদ্ধি পাইলো, এত পার্সেন্ট হ্রাস পাইলো, ক্ষেত্রফল কতটুকু হ্রাস বৃদ্ধি পাইলো, আশা করছি তোমরা প্রবলেমটা সলভ করতে পারবা। চলো এবার পরেরটা যাই। আচ্ছা, বর্গের বাহুকে 3 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? আচ্ছা বলো তো, বর্গ মানে কি? বর্গর বাহুকে 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ হবে? তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর দৈর্ঘ্য তার উপর কি বলো তো? স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য তার উপর কি বলো তো? স্কোয়ার। অ্যান্ড বাহুর দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করা হচ্ছে? 3 গুণ। বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ হয় তারপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার দিলে 3 × 9 গুণ। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে কত গুণ হবে বলো তো? তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ করা হয় তাহলে 3-এর উপর স্কোয়ার দিলে 9 গুণ। বাহুর দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয়, 4-এর উপর স্কোয়ার দিলে 4×4 16 গুণ। বাহুর দৈর্ঘ্য যদি 5 গুণ করা হয় তাহলে 5×5 25 গুণ। তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে? বর্গের ক্ষেত্রফল কত গুণ হবে? 9 গুণ। আর যদি বলে কত গুণ বৃদ্ধি পাবে তাহলে 1 কম বেড়ে হয়েছে কত? 9 গুণ। আর শুরুতে আদি অবস্থায় ছিল মনে করে 1 গুণ। তাহলে আদি অবস্থায় 1 গুণ যদি বাদ দিই তাহলে 8 গুণ আমার বৃদ্ধি পেয়েছে এই ক্ষেত্রে। তার মানে বলো যে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বলো তো? ক্ষেত্রফল হবে কত গুণ? 9 গুণ। আর বৃদ্ধি পাবে 1 বাদ দিয়ে বলবো 8 গুণ। তার মানে আমি এইভাবে যদি বলি যে বর্গের ক্ষেত্রফল 4 গুণ
বাড়ানো হলো, বর্গের বাহুর দৈর্ঘ্য 4 গুণ বাড়ানো হলো। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 4 গুণ বাড়ায় তাহলে ক্ষেত্রফল কত গুণ হয়ে যাবে? 4 4 16 গুণ হবে। আর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এই আদি অবস্থার 1 গুণ বাদ দিয়ে 16 থেকে 1 গুণ বাদ দিয়ে বলবো বৃদ্ধি পাবে কয় গুণ বলো তো? 15 গুণ। আশা করছি এটা বুঝতে পারছো। তাহলে বাহুর দৈর্ঘ্য যত গুণ বলবে, বাহুর দৈর্ঘ্য যত গুণ বলবে ক্ষেত্রফল কত গুণ হবে, তারপরে স্কোয়ার হবে। 4 গুণ বললে 4 4 16, 3 গুণ বলেছে 3 3 9, আর বাড়লো কতটুকু? বৃদ্ধি পাইলো 1 গুণ কম, 1 গুণ কম, 9 থেকে 1 গুণ বাদ দিলে 8 গুণ। আশা করছি বুঝতে পারছো এটা, ঠিক আছে? তার মানে এখানে বলেছে একটা বর্গের বাহুকে 3 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? তাহলে 3 গুণ বৃদ্ধি করলে 3 3 কত গুণ বলতো? 9 গুণ। পরবর্তীতে ক্ষেত্রফল পূর্বাপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে এখন হচ্ছে 9 গুণ, আর শুরুতে আদি অবস্থায় কত গুণ ছিল বলতো? 1 গুণ। তাহলে 1 গুণ বাদ দিয়ে দিলে এখন আমার পূর্বাপেক্ষা কত গুণ বৃদ্ধি পেয়েছে? 8 গুণ আমার বৃদ্ধি পেয়েছে। আশা করছি তোমরা এটা সলভ করতে পারবা। এরপরে আমাদের বলেছে 30% ক্ষতিতে বিক্রয় করা হলো, এরকম বলবে যে 30% ক্ষতিতে বিক্রয়, 20% লাভে বিক্রয়, এরকম একটা বিক্রয়, একটা পার্সেন্টেজে ক্ষতি বলবে বা লাভ বলবে, তা বলবে বিক্রয় করা হলে বলবে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত। এটা আমরা কিভাবে করব? একটা কথা মনে রাখবা, এরকম পার্সেন্টেজে ক্ষতি বা লাভ যেটাই করা হোক না কেন, পার্সেন্টেজে যদি বিক্রয় মূল্য বলে তাহলে সব সময় মনে রাখবো ক্রয় মূল্য ধরবো পার্সেন্টেজে 100 টাকা। ক্রয় মূল্য কয় টাকা ধরবো বলো তো? 100 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য ধরা আছে কয় টাকা বলো তো? 100 টাকা। আর 30% ক্ষতি মানে কি? কমে যাবে, 100 থেকে 30 কমে গেলে কত? 70। তাহলে দেখো 30% ক্ষতিতে যদি আমি বিক্রয় করি তাহলে আমার ক্রয় মূল্য হলো 100 টাকা পার্সেন্টেজের জন্য, আর বিক্রয় মূল্য কত? 100 থেকে 30 বাদ দিলে কত বলো তো? 70। এখন কার অনুপাত চেয়েছে? এটাই হলো তোমার কাছে ফ্যাক্ট। তাহলে ক্রয় মূল্য পার্সেন্টেজের ক্ষতিতে আজীবন ক্রয় মূল্য কয় টাকা? পার্সেন্টেজের অঙ্কে এত পার্সেন্টেজ ক্ষতি বা লাভে বিক্রয় করা হলো, সব সময় ক্রয় মূল্য আজীবন 100 টাকা ধরবা। আর বিক্রয় মূল্য কী হবে? বিক্রয় মূল্য ক্ষতি হলো না লাভ হলো? ক্ষতি হইলে কী হবে? বিয়োগ, আর লাভ হইলে কি? যোগ। এমন বলছে 30% ক্ষতি, তাহলে 30% ক্ষতি হলে কী হবে? বিয়োগ। 30 বিয়োগ দিয়ে দে, তাহলে 30 বিয়োগ দিলে কত? 70। এবার তোমাকে অনুপাত চেয়েছে। অনুপাত মানে হলো ভাগ। অনুপাত মানে কি? অনুপাত হলো এক ধরনের ভাগ। এবার কার চেয়েছে? তোমাকে যদি বলে যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত, আগে যদি বলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত, এটা যদি বলে যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত, এটা যদি চাই তাহলে ভাগ দেবো। অনুপাত হলো এক ধরনের ভাগ। আগে বলেছে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত? 70। পরে বলেছে ক্রয় মূল্য কত? 100। অনুপাত হলো এক ধরনের ভাগ। তোমাকে যদি বলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে কত দিলাম বলো তো? 70 ভাগ কত? 100। তাহলে 70 ওপরে দিলাম কত বলো তো? 70 ভাগ, নিচে দিলাম কত বলো তো? 100। 70 ভাগ 100 দিলে কত? ক্যালকুলেটারে কত? 7/10। 7/10 মানে 7:10। 7/10। 7/10 মানে কত? 7/10 মানে 7:10। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো যে এত পার্সেন্টেজ। এখানে বলেছে কত? 30% ক্ষতি বলেছিল। তোমাকে বলেছিল কত এই প্রবলেমটাতে? 30% কি ক্ষতি। পার্সেন্টেজ বললে ক্রয় মূল্য 100, ক্ষতি বললে বিয়োগ, লাভ বললে যোগ। তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য পাইলাম। এবার দেখবো প্রশ্নে কী চেয়েছে। প্রশ্ন যদি বলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে আগে বিক্রয় মূল্য বলে উপরে থাকবে বিক্রয় মূল্য, আর পরে ক্রয় মূল্য বলে ক্রয় মূল্যের দামটা থাকবে পরে। দিয়ে ক্যালকুলেটার মেরে দিয়ে যেটা পাবে এটাই হলো আমার অনুপাত। 7/10 পেয়েছি, অর্থাৎ 7:10। যদি বলতো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত, তাহলে ক্রয় মূল্যের ভাগ 100 টাকা হতো উপরে, আর বিক্রয় মূল্যের ভাগ হতো পরে। যার নাম আগে বলবে তার নাম উপরে, তার মান উপরে, যার নাম পরে বলবে তার মান নিচে, দিয়ে আমরা ক্যালকুলেটার মেরে আমরা তার অনুপাত মানেই হলো ভাগ। অনুপাত মানেই হলো এক ধরনের কি? ভগ্নাংশ। ঠিক আছে? তো ভগ্নাংশ দিয়ে উত্তরটা আমরা পেয়ে যাবো। আশা করছি বুঝতে পারছো। যেমন ঠিক তারপরে আরেকটা লাইনে বলেছে কি দেখো, 20% লাভে ক্রয় মূল্য, আচ্ছা 20% লাভে বিক্রয় মূল্য দিয়ে বলেছে 20% লাভে বিক্রয় মূল্য কত। তাহলে বলো তো এই প্রবলেমটা যদি আমরা সলভ করি যে 20% লাভে, তাহলে পার্সেন্টেজ বললেই ক্রয় মূল্য কয় টাকা বলো তো? পার্সেন্টেজ বললে ক্রয় মূল্য হলো 100 টাকা। আর বিক্রয় মূল্য কত হবে? লাভ যেহেতু হয়েছে, লাভ মানে কী হবে বলো তো? যোগ। তাহলে 100 যোগ 20 সমান কত হবে বলো তো? 120। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, পার্সেন্টেজ মানে ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য কত হবে বলো তো? 100 যোগ 20, তাহলে বিক্রয় মূল্য কত? 120। এটা হলো। এবার তোমাকে কি চেয়েছে? প্রশ্ন যদি বলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত, প্রশ্ন যদি বলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে কি ভাগ করব। আগে যার কথা বলবে তার মানটা উপরে দিব। ক্রয় মূল্য আগে, তাহলে 100 উপরে, বিক্রয় মূল্য কত?
পরে, তাহলে 120 হলো কত বলো তো পরে। তাই 100 ভাগ 120 আমরা মেরে দেবো, 100 ভাগ নিচে টিক পাতে 120 মারলে কত হয়, 5/6 হয়। তার মানে এটার উত্তর হলো 5:6। 5/6 মানে কত বলো তো, 5:6। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। ওকে, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই। হ্যাঁ, 5:6। ওকে, তাহলে আমরা পার্সেন্টেজে, তার মানে এখান থেকে আমরা শিখলাম কি, পার্সেন্টেজে যদি আমাকে বলে এত পার্সেন্টেজ ক্ষতিতে বিক্রয়, এত পার্সেন্টেজ লাভে বিক্রয়, তাহলে আমরা কি করব, ক্রয় মূল্য ধরবো 100, বিক্রয় মূল্য ক্ষতি হলে বিয়োগ আর লাভ হলে কি যোগ। এরপর আমরা দেখব যে অনুপাতে কার কথা আগে বলেছে, যার কথা আগে বলবে তার মান উপরে, আর যার কথা পরে বলবে তার নাম নিচে, ভাগ করে দেবো। ক্যালকুলেটারে আমার অনুপাত দেখায় দিবে, আশা করছি এগুলো করতে পারবা। এরপরে দেখো, চা ও চিনির অনুপাত 7:3, চায়ের শতকরা পরিমাণ কত। চা ও চিনির অনুপাত দেখো, দুইটার অংশ আছে, চা আর চিনি মিলে যে একটা মিশ্রণ বানানো হয়েছে, ওই মিশ্রণের অনুপাত হলো 7:3, মানে চা হলো 7 ভাগ আর চিনি দেওয়া হয়েছে 3 ভাগ, 7 ভাগ আর 3 ভাগ। এখানে বলছে চায়ের শতকরা পরিমাণ কত। এখানে আমরা একটা কথা স্পষ্ট বলে দিয়েছি যে চায়ের শতকরা পরিমাণ কত। চলো একটু আমরা দেখি ডিটেলস। তাহলে বলো তো এখানে কী লেখা আছে, চায়ের শতকরা পরিমাণ হলো, নিচে হলো কোনো কিছু এরকম দুইটা অংশ থাকলে সেখান থেকে একটা পার্টের শতকরা পরিমাণ কত বের করার নিয়ম হলো একটা দাগ দেবো, দাগের নিচে দেবো মোট অংশ। তুমি দেখো 7 ভাগ আর 3 ভাগ, তাহলে 7 আর 3 যোগ দিলে কত, নিচে হলো মোট অংশ কত, 10, আর উপরে যে পার্টের শতকরা বলতে বলেছে তার অংশ। কোন পার্টের শতকরা বের করতে বলেছে, চা পার্টের, চা আর চিনির মধ্যে শুধু চায়ের পার্টের শতকরা বের করতে বলেছে। তাহলে চায়ের অংশ বসবে, চায়ের অংশ কত, চায়ের অংশ হলো 7, তাহলে উপরে বসলো 7, তাহলে চায়ের অংশ ইন্টু 100 দিয়ে গুণ দিব, পার্সেন্টেজ করার জন্য কি দেবো, 100 দিয়ে গুণ দিব। এবার বলো 7 আর 100 গুণ দিলে 7 আর 100 গুণ দিলে 700, আর নিচে 7 আর 3 যোগ দিলে 10, 700কে 10 দিয়ে ভাগ দিলে 70%, 70%। তাহলে চা ও চিনির অনুপাত এত হলে চায়ের শতকরা পরিমাণ কত, আশা করছি আমরা এটা উত্তর করতে পারবো। এভাবে তোমাকে যদি বলে চিনির শতকরা পরিমাণ কত, তাহলে নিচে হলো আমার মোট অংশ, 7 আর 3 যোগ দিলে নিচে আমার 10 হইতো, আর উপরে চিনির অংশ কত ছিল 3, তাহলে 3/10 ইন্টু কত হইতো বলো তো, 100%। আশা করি তোমরা এই ধরনের এমসিকিউ সলভ করতে পারবা, এই ধরনের এমসিকিউ সলভ করতে পারবা কিনা আমাকে একটু জানাই কমেন্টে। ওকে, তারপরে চলো তারপরের পৃষ্ঠায়। তো এরপরে আমরা একটু পরিসংখ্যানে চলে যাব। তো পরিসংখ্যানে যাওয়ার আগে ছোট্ট করে আমি আরেকবার ছোট্ট করে বলে দিই, ঠিক আছে, ছোট্ট করে বলে দিই। তাহলে চা আর চিনির অনুপাত আমরা এগুলো বের করতে পারবো, ঠিক আছে। নিচে হবে আমাদের কি বলো তো, মোট অংশ। নিচে কি অংশ বলো তো, মোট অংশ। নিচে হবে আমাদের মোট অংশ এবং উপরে হবে যে পার্টটা বের করতে যাবো শুধুমাত্র তার অংশ, আর গুণ দেবে 100 দিয়ে, পার্সেন্টেজ হয়ে যাবে আমাদের। চলো এবার দেখি, এই প্রবলেমে বলেছে আমরা উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে কী বলে, চলক বলে। উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে আমরা বলি, পরিসংখ্যানে যে সংখ্যাগুলো ব্যবহার হয় তাদেরকে বলা হয় ডাটা বা উপাত্ত, আর উপাত্তের ব্যবহৃত সংখ্যাসমূহকে আমরা বলবো চলক, ঠিক আছে। তাহলে পরিসংখ্যানের মধ্যে যেগুলো ব্যবহার করি তাদেরকে বলা হয় উপাত্ত। তাহলে দেখো ব্যাপারটা এরকম যে পরিসংখ্যানের মধ্যে যে পরিসংখ্যানের মধ্যে যে আমরা সংখ্যা ব্যবহার করি তাদেরকে আমরা কি বলি, উপাত্ত বা কি বলি, ডাটা। ইংরেজিতে আমরা কি বলি, ডাটা। আর এই উপাত্তর মধ্যে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে আমরা চলক বলি। উপাত্তের মধ্যে সংখ্যাগুলোকে আমরা কি বলি, চলক। উপাত্তের মধ্যে উপাত্ত হিসেবে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে আমরা কি বলি, চলক বলি, ঠিক আছে। উপাত্তের সংখ্যাসমূহকে একত্রে কী বলবো, চলক। তাহলে আশা করছি বুঝতে পারছো, এটা একটু পড়ে ফেলবা। তারপর এখানে একটা কথা বলেছে, গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের উপাত্ত, ঠিক আছে। গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী হলো পরিসংখ্যানের উপাত্ত। তারপর একটু মনে রাখবা, অনুসন্ধানাধীন উপাত্ত হলো পরিসংখ্যানের কাঁচামাল। তাহলে তোমার যদি এমসিকিউ পড়ে যে পরিসংখ্যানের কাঁচামাল নিচের কোনটি, তখন উত্তরে বলবো অনুসন্ধানাধীন উপাত্ত। অর্থাৎ আমরা খুঁজতে থাকা উপাত্ত হলো পরিসংখ্যানের কী মাল বলো তো, কাঁচামাল। এরপরে আমাদের কি বলেছে, আমাদের বলেছে বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক শুধুমাত্র পূর্ণ সংখ্যায়। তাহলে এমসিকিউ যদি বলে বিচ্ছিন্ন চলক কী হয়, তখন বলবো শুধুমাত্র পূর্ণ সংখ্যা মানে গোটা হয়। বিচ্ছিন্ন চলক দেখবা যে কোনো কিছুর সংখ্যা হলো বিচ্ছিন্ন চলক, যেমন পাখির সংখ্যা, গণসংখ্যা, হাতির সংখ্যা, গাছের সংখ্যা, বইয়ের সংখ্যা, জনসংখ্যা, এগুলো বিচ্ছিন্ন চলক, কারণ এগুলো শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়। তারপরে দেখবা জন্মসাল, তুমি 2008 সালে জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে, মার্চে না
কোথায় কোন মাসে জন্মগ্রহণ করেছো কোনো ফ্যাক্ট না, কিন্তু তোমার জন্মসাল আজীবন 2008 গোটাই বলবা। তুমি যদি 2008-এর ডিসেম্বরে জন্মগ্রহণ করো তবুও তুমি বলবা আমি 2008-এই জন্মগ্রহণ করেছি, গোটাই বলবা। তাহলে জন্মসাল আমরা সবসময় শুধুমাত্র পূর্ণ সংখ্যা হিসাবে ধরি, এই কারণে এটা বিচ্ছিন্ন চলক। এবং পরীক্ষা প্রাপ্ত নম্বর তুমি দেখবে ইদানিংকালে বোর্ড পরীক্ষায়, তুমি বোর্ডের ওয়েবসাইটে যদি তুমি কারো পরীক্ষার প্রাপ্ত নাম্বার দেখো, কোনো দিন দেখবা না যেখানে কারো পরীক্ষায় প্রাপ্ত নাম্বার ভগ্নাংশে দেওয়া আছে। ভগ্নাংশে দেওয়া থাকলে ওটা গোটা দিয়ে দেয়, তার মানে পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সবসময় পূর্ণ সংখ্যা হয়, তাই এটা একটা বিচ্ছিন্ন চলক। তাহলে জন্মসাল, পরীক্ষা প্রাপ্ত নাম্বার এটা বিচ্ছিন্ন। তাছাড়া জনসংখ্যা, যে কোনো পাখির সংখ্যা, এগুলো সব যে কোনো কিছুর সংখ্যা হলো বিচ্ছিন্ন, পারবো। এরপরে অবিচ্ছিন্ন কারা? অবিচ্ছিন্ন হলে যে কোনো বাস্তব সংখ্যা, যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তারা হলো অবিচ্ছিন্ন চলক। যেমন বয়স, যা ইচ্ছা তাই হতে পারে। বয়স, তাপমাত্রা, উচ্চতা, ওজন, এই চারটা একটু মুখস্থ করে ফেলবা। আর পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কিন্তু যা ইচ্ছা তাই হতে পারে। তুমি দেখো খেয়াল করে, জিপিএ যা ইচ্ছা তাই হতে পারে। জিপিএ কেউ 4 পয়েন্ট পাইতে পারে, 4.2505 দশমিক যা ইচ্ছা তাই হতে পারে। তাই পরীক্ষায় প্রাপ্ত জিপিএ একটা কি চলক বলো তো? অবিচ্ছিন্ন চলক। এবং রেমিটেন্স হলো একটা অবিচ্ছিন্ন চলক। রেমিটেন্স বলতে কি বোঝায়? তুমি দেখো, রেমিটেন্স মানে কে কত টাকা দিচ্ছে আমাকে, তাই তো টাকার পরিমাণ কোনো হিসাব নাই, দশমিকে টাকা হইতে পারে, 10.5 টাকা আমি দিতেই পারি। তাহলে রেমিটেন্স হলো একটা অবিচ্ছিন্ন চলক। ওকে, তাহলে আশা করি বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞাগুলো একটু মুখস্থ করে ফেলবা, এগুলো কোনো মাফ নাই। ওকে, তারপরে কি আছে একটু দেখি। তারপরে আমাদের বলেছে আয়তলেখ দেখতে কার মতো বলো তো? শহীদ মিনারের মতো। গণসংখ্যা বহুভুজ দেখতে আমাদের পাহাড়ের মতো। এবং ক্রমযোজী অজীব রেখা দেখতে আমাদের কার মতো বলো তো? উঁচু সিঁড়ির মতো। উঁচু সিঁড়ি, ঊর্ধ্বগামী। এখন তোমাকে এখানে প্রশ্ন বলবে, এখানে মোট 6টা এমসিকিউ লুকিয়ে আছে। তোমাকে যদি বলে যে আয়তলেখের এক অক্ষ বরাবর কী ধরা হয়, বলবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর গণসংখ্যা বহুভুজের এক অক্ষ বরাবর কী ধরা হয়? শ্রেণী মধ্যমান। আর অজীব রেখার এক অক্ষ বরাবর কী ধরা হয়? শ্রেণীর উচ্চসীমা। তাহলে মুখস্থ করে ফেলো, 3টার এক অক্ষ বরাবর কী ধরা হয়? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, শ্রেণী মধ্যমান, শ্রেণীর উচ্চসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, শ্রেণী মধ্যমান এবং শ্রেণীর উচ্চসীমা। যেন এক অক্ষ বরাবর বললে আমরা ক্রমরঞ্জ বলতে পারি। এবং ওয়াই অক্ষ বরাবর কী ধরা হয়? আয়তলেখে গণসংখ্যা, গণসংখ্যা বহুভুজে গণসংখ্যা। কিন্তু অজীব রেখাতে হলো ক্রমযোজিত গণসংখ্যা, কারণ ক্রমযোজিত গণসংখ্যা দিলে উচ্চ সিঁড়ি হয়ে যাবে। তার মানে এটা একদম মুখস্থ রাখতে হবে, গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, তারপর এখানে বললো যে অজীব রেখা আঁকতে ওয়াই অক্ষ বরাবর কি ওয়াই অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? আমরা জানি অজীব রেখা আঁকতে ওয়াই অক্ষ বরাবর প্রথমটাতে গণসংখ্যা, দ্বিতীয়টাতে গণসংখ্যা, কিন্তু অজীব রেখা 3 নম্বরটাতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। আশা করি এগুলো পারবো। তোমাকে যদি বলে যে এই আয়তলিক অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে, বলো তো শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে আয়তলিক অঙ্কনের জন্য? আমরা জানি আয়তলিকের এক অক্ষ কী বসা? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে আয়তলিক অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে? অবিচ্ছিন্ন হতে হবে, অবিচ্ছিন্ন। ওকে, একটু মনে রাখবো, আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে? অবিচ্ছিন্ন। এরপরে এই কথাটা একটু মনে রাখবো, উপাত্তসমূহ সারণীভুক্ত করা হলো। প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক হলো শ্রেণীর গণসংখ্যা। তাহলে এটা প্রচুর আসে। উপাত্তসমূহ সারণীভুক্ত মানে গ্রুপ করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয়, মানে আমি বলতে চাচ্ছি প্রতি শ্রেণীতে বলতে মনে করো 10 থেকে 19, এর মধ্যে কতজন আছে, যতজন আছে ওটাকে বলা হয় শ্রেণীর গণসংখ্যা। এটাই বলা হচ্ছে এটা। তাহলে একটু পরে নেবে শ্রেণীর গণসংখ্যা। ওকে, তারপরে গণসংখ্যা সারণী তৈরিতে কী কী আমরা ব্যবহার করি, প্রয়োজন বা লাগে কী কী? পরিসর লাগে। গণসংখ্যা সারণী বলতে কী বোঝায়? ওই যে আমার ছক, আনগ্রুপ ডাটাকে যে গ্রুপ ডাটা করি, যে ছকটা বানাই, ওই ছকটা বানাতে আমার কী কী লাগে? 1 নম্বরে লাগে পরিসর, 2 নম্বরে লাগে কি? শ্রেণী সংখ্যা, 3 নম্বরে কী লাগে বলো তো? ট্যালি। পরিসর, শ্রেণী সংখ্যা, ট্যালি, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, এগুলো। তার মানে পরিসর, শ্রেণী সংখ্যা কোথায় লাগে? গণসংখ্যা সারণী তৈরি করতে। একটু আমরা মুখস্থ করে ফেলবো। ওকে, তো এটুকুই ছিল আমাদের কি পৃষ্ঠা নাম্বার, পাতা নাম্বার কত বলো তো? 6। সামনে আমরা পাতা নম্বর 7 নম্বর নিয়ে হাজির হব।